আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে কাভার্ড ভ্যান ট্রাক মালিক শ্রমিকদের ধর্মঘট স্থগিত। নতুন ভাড়ায় চলছে না বাস, আদায় করা হচ্ছে ইচ্ছা মাফিক। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির দুদিনের কর্মসূচি। অবৈধ কার্যকলাপে শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব নিয়ে সংশয় প্রধানমন্ত্রীর। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে ডাক্তার ত্রিনার মামলা ৭১ টিভির বার্তা প্রধান শাকিলের ৪ সপ্তাহের আগাম জামিন। এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের রেট ৩০% বাড়াতে বিজ্ঞাপনদাতা ও বহুজাতিক কোম্পানির প্রতি অ্যাডকোর আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে কাভার্ড ভ্যান, ট্রাক ও পণ্য পরিবহনকারী যানবাহনের মালিক শ্রমিকদের সংগঠন। বিজিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআই সহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনার পর যৌক্তিক ভাড়া নির্ধারণ করলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা। পণ্যবাহী যানবাহনের মালিক ও শ্রমিক নেতাদের সাথে সোমবার রাতে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভাড়া বাড়ানোর আশ্বাসে আপাতত ধর্মঘট স্থগিত করেছে পণ্যবাহী যানের মালিক শ্রমিক সংগঠনগুলো। আর শ্রমিক নেতারা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সভায় পণ্যবাহী যানের ভাড়া ৩০% বাড়ানোর দাবি জানান তারা। মালিকরা যে গাড়িগুলো বন্ধ রেখেছিলেন সেটা এখন থেকে স্থগিত করা হলো। যে যেখান থেকে আপনারা শুনতেছেন, এরপরে এখন থেকেই আমাদের পণ্য পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই পণ্য পরিবহন চলাচল করবে। এখন থেকেই ধর্মঘট স্থগিত করছেন এবং পরবর্তীতে একটা ফলপ্রসূ আলোচনা, এই যে আমি যাদের কথা বললাম তাদের সঙ্গে আলোচনা করে তারা দ্রুততার সঙ্গে এই আলোচনায় বসবেন এবং আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে ফাইনালি তারা এই ধর্মঘট তারা প্রত্যাহার করতে হবে। নতুন নির্ধারিত ভাড়ায় চলছে না রাজধানীর বেশিরভাগ গণপরিবহন, ফলে যে যার মতো করে যাত্রীদের কাছ থেকে আদায় করছে ভাড়া। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখনও বাসগুলোতে টাঙানো হয়নি নতুন ভাড়ার তালিকা। তবে দূরপাল্লার বাসে নতুন ভাড়া দিয়ে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবহন মালিকদের সাথে আলোচনা করে রোববার নতুন ভাড়া নির্ধারণ করে দেয় বিআরটিএ, কিন্তু সে অনুযায়ী ঢাকা মহানগরীতে চলছে না গণপরিবহন। রাজধানীতে মিনি বাসের জন্য সর্বনিম্ন ভাড়া ৮ টাকা এবং বড় বাসের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়, কিন্তু যাত্রীদের অভিযোগ ফার্মগেট থেকে আসাদ গেটের ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। অবশ্য পরিবহন শ্রমিকদের দাবি, নির্ধারিত নতুন ভাড়াই নিচ্ছেন তারা। ফার্মগেট থেকে এখানে আসছে আমাদের ৩০ টাকা ভাড়া নিচ্ছে। ৮ টাকা, আর আগে তো আসছিল ১৫ টাকা। ৮ আর ১৫ কত হয় ভাই? আমি এটা কই পারবো না ভাই, আমি এটা বেজার লাগুন। ২০ টাকার ভাড়া ৩০ টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা। 10 টাকা বেশি নিতেছি, যা ভাড়ার থেকে 10 টাকা বেশি। নতুন ভাড়া কার্যকরের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন রুটে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি হয়। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি দাবি করছে পরিবহন শ্রমিকরা। মাগুরা যাবো, আগে 400 টাকায় গেছি, এখন মাগুরা 600 টাকায় যাচ্ছে। ওনারা যাচ্ছে এসি গাড়িতে, এসি গাড়ির ভাড়া মনে করেন 36 সিটের এসি, ওই ভাড়া মনে করেন 600 টাকা 700 টাকা করেছে গভর্নমেন্ট। আমরা তো মনে করেন 600 টাকা রাখলাম। নতুন ভাড়া অনুযায়ী কিলোমিটার প্রতি দূরপাল্লার বাসে ১ টাকা ৮০ পয়সা ও মহানগরে ২ টাকা ১৫ পয়সা এবং মিনি বাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা বলছেন, নতুন নির্ধারিত ভাড়া তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ইনকাম নাই, আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক দাম বৃদ্ধি, তারপর বাস ভাড়া বাড়াইলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। সবকিছু দাম বেশি, বাসে ভাড়া বেশি, সেই হিসেবে তো চাকরি বেতনের টাকা বাড়াইতে হবে। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়লেও সিএনজি চালিত বাসের ভাড়া অপরিবর্তিত রয়েছে।
কিন্তু সোমবার রাজধানীতে সিএনজি চালিত কোনো বাস দেখা যায়নি। নতুন ভাড়া কার্যকর তদারকি করতে ছিল না বিআরটিএর কোনো ভ্রাম্যমাণ আদালতও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে গণপরিবহনের ভাড়া, আর গণপরিবহনের ভাড়া বাড়ায় যাত্রীদের মাথায় চিন্তার ভাঁজ। কিভাবে এই ভাড়ার টাকা জোগান হবে, আয় না বাড়ায় এই নিয়ে চিন্তিত সবাই। তাই যত দ্রুত সম্ভব ভাড়া কমানো যায় কিনা এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নতুন নির্ধারিত ভাড়ায় চলাচল করছে অনেক লঞ্চ। লঞ্চে ভাড়া প্রতি কিলোমিটারে 60 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 30 পয়সা নির্ধারণ করেছে বিআইডব্লিউটিএ। তবে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া অনেক লঞ্চ ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ফলে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। নিরুপায় হয়ে নিজ গন্তব্যে যেতে হচ্ছে তাদের। ভাড়া ছিল 250 টাকা, বর্তমানে 350 টাকা গেছে, করা ক্ষমতার বাইরে। জনগণের শেষ, আমাকে পাবলিকের শেষ, সরকার তো কিছু না। মুন্সিগঞ্জ থেকে আসা যাওয়া করি 50 টাকা ভাড়া, এখন নিতেছে 70 টাকা ভাড়া। আবার কত কত লঞ্চে নিতেছে 80 টাকা ভাড়া। তেলের দাম বাড়াইলে আমাদের কোম্পানি তো স্যালারি বাড়ায় নাই, সেই হিসাবে রেগুলার যাতায়াত করলে মাস হিসাব করলে আমাদের অনেক টাকা চলে যাচ্ছে। কোম্পানির তো কোনো ক্ষতি হইতে আছে না, কষ্ট তো জনগণের হইতে আছে। তেলের দাম বাড়ার কারণে সরকার কর্তৃক যেভাবে রেট বাড়াচ্ছে সেরকমভাবে আমরা দিতেছি। নির্ধারিত ভাড়া আদায়ের প্রতিশ্রুতি ভঙ্গ করলে পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য নয়। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি নেই, তবে সাম্প্রদায়িক অপশক্তি ও অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বর্ধিত এ ভাড়া জনজীবনে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের উপর চাপ ফেলবে। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বজনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মহানগর ও শুক্রবার দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে দলটি। জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তার ভাষায়, নিজেদের পকেট ভারী করতে অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেয়। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই দিশেহারা, তার উপর আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোয় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ছাড়া সারা দেশে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়। এই বৃদ্ধি আমরা মানি না। বাংলাদেশের জনগণ বর্ধিত ভাড়া ভাড়া দেবে না। পরপর 2 বার পকেট কাটলো জনগণের। একবার পকেট কাটছে এই ডিজেল, কেরোসিনের এবং এলপিজির দাম বাড়িয়ে দিয়ে, দ্বিতীয়বার পকেট কাটলো এই ভাড়া বাড়িয়ে দিয়ে। আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে, ঢাকা বাদ দিয়ে, এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে নৈরাজ্য চলছে। তার অভিযোগ, ইউপি নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করা হচ্ছে। ভোট হচ্ছে, এই ভোটে দেখা গেল আওয়ামী লীগ মারামারি করছে। 87 জন মারা গেছে কয়েক মাসের মধ্যে। রায় দেয়নি সুপ্রিম কোর্টে, তার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাজ শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার আপিল বিভাগের রায় না আসার আগেই। অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে দিচ্ছে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
অবৈধ কার্যকলাপে বিএনপির শীর্ষ নেতৃত্বে সাজা হওয়ায় ভবিষ্যতে দলটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। একসময় অবৈধভাবে ক্ষমতায় এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যা করেছিলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়াও তা অনুসরণ করেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাসস্থান থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির রাজনীতি, লুটপাট, দুর্নীতি ও লন্ডনে তারেক রহমানের বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ, সে হলো একটা দলের নেতৃত্বে, সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি, এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেভাবে শত শত মুক্তিযোদ্ধা, সামরিক অফিসারদের হত্যা করেছে, তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে একই পথ অবলম্বন করেন বলেও জানান শেখ হাসিনা। রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পর থেকে দেশে 19 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আপনাদের প্রবাসীদের বলবো, অনেকদিন তো এই দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা, সেখানে আপনারা বিনিয়োগ করবেন। দুর্নীতির মাধ্যমে নিজের ভাগ্য গড়তে নয়, জনগণের উন্নয়নে কাজ করতেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। আপেল মাহমুদ, এটিএন বাংলা। অডিটের পর ইভিলের ব্যবসা চালিয়ে যাওয়া কিংবা সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড। এজন্য পেমেন্ট সংক্রান্ত সব ডকুমেন্ট সংরক্ষণের পরামর্শ দিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির মিলন। ঢাকার আমিনবাজার ও সাভারে ইভ্যালির ওয়্যারহাউস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। আমিনবাজারে ইভ্যালির সবচেয়ে বড় ওয়্যারহাউস বা গোডাউন পরিদর্শনে যান হাইকোর্ট থেকে গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ডের 5 সদস্য। কিন্তু ভেতরে ঢুকে কিছুটা অবাক হন তারা। মোটরসাইকেল, ফ্রিজ, টিভি সহ দামি কোনো জিনিসই নেই সেখানে। আছে কেবল কিছু পানি সহ মাত্র কয়েক লাখ টাকার পণ্য। ইভ্যালির মালিক গ্রেফতারের পর কর্মকর্তা কর্মচারীরা চলে গেছেন। এখন সব কিছু এলোমেলো। এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারছে না পরিচালনা বোর্ড। অডিটের পর ইভ্যালির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তারা। আমাদের হাইকোর্ট দুটো অপশন দিয়েছে। একটা হলো যে ব্যবসা চালিয়ে যাওয়া যদি সম্ভব হয়, আরেকটা হলো সম্ভব না হলে এই মানুষজনের পয়সা দিয়ে এটাকে অডিট রিপোর্টের পরে লিকুইডেশনের দিকে যাওয়া। আমরা যদি লিকুইডেশনে যাই, লিকুইডেশনে চলে গেলে আইনটা হলো ধরেন 100 টাকা সম্পদ আছে আর পাওনাদার আছে 50 টাকা, এই 50 টাকা পাওনাদারকে দিতে হয়। ওইটা হলো কোম্পানি আইনের বিধান। ক্ষতিগ্রস্ত গ্রাহক ও মার্চেন্টরা এখন কি করবেন এমন প্রশ্নে সবাইকে ডকুমেন্টস সহ ধৈর্য ধরার আহ্বান জানান ইভ্যালির এমডি। আমরা শুধু তথ্যগুলো কালেক্ট করছি, তাদের সার্ভার আপ করার ব্যবস্থা করছি, ব্যাংকিং চ্যানেল, তারপরে মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে সব রেকর্ড কালেক্ট করছি। তাদের ডকুমেন্টস, তাদের ভাউচার, তাদের বিল, তাদের পেমেন্ট স্লিপ সব কিছুই যেন একেবারে অরিজিনালগুলো, এই রেকর্ডগুলো যেন কাস্টমাররা রাখে, ওই স্ক্রিনশটগুলো। পরে আমিনবাজার ও সাভারের 2টি ওয়্যারহাউস সিলগালা করে দেওয়া হয়। ইভ্যালি যেসব পণ্য কেনাবেচা করেছে তার ইনভয়েস বা পেপারস এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় তাদের সম্পদের পরিমাণ এবং ঋণ কত আছে তা বের করা দুষ্কর হয়ে পড়েছে। পরিচালনা বোর্ড বলছে অডিটের মাধ্যমে এসবের নিষ্পত্তি করা হবে, তবে তা সময় সাপেক্ষ। মাহবুব কবির চপল,
এটিএন বাংলা, আমিন বাজার, সাভার। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে সংবাদ উপস্থাপিকা ডাক্তার ত্রিনা ইসলামের দায়ের করা মামলায় ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই নারী রাজধানী গুলশান থানায় এ মামলা করেন। এর আগে সংবাদ সম্মেলনে শাকিলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও গর্ভপাত করানো এবং প্রভাব খাটিয়ে তাকে চাকরিচ্যুত করার অভিযোগ আনেন তিনি। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন বাদীর আইনজীবী। হুমায়ুন চিশতির রিপোর্ট। তিনি আমাকে ব্যবহার করেছেন। অভিযোগকারী রোগতত্ত্ব ইনস্টিটিউটের চাকরিচ্যুত চিকিৎসক ত্রিনা ইসলাম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণা ও ভ্রূণ হত্যার অভিযোগ আনেন। তিনি বলেন, চাকরির জন্য ৭-৮ মাস আগে তিনি শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সাথে শাকিলের ঘনিষ্ঠতা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন শাকিল। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার চাপে গর্ভপাত করাতে বাধ্য হন ওই নারী চিকিৎসক। ৭১ টিভির শাকিল আহমেদের সাথে আমার সম্পর্ক ছিল। আমি একজন নিউজ প্রেজেন্টার, আমি তাকে সিভি দিতে গিয়েছিলাম। সেখান থেকে উনি আশ্বস্ত করেন যে হয়ে যাবে, এভরিথিং, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। তৈরি হওয়ার পর দেখা যায় যে সময় তো গড়ায়, স্বাভাবিক মানুষের সম্পর্কের গাঢ়ত্বটা বাড়ে। তো একটা সময় আই গট প্রেগন্যান্ট। ও আমাকে বলে যে আমি ওর সাথে মিসট্রাস্ট করেছি, যে আমি বেবিটা রেখে দিয়েছিলাম। তো আমি বললাম যে দেখো, আমি তো আমার জীবনের মূল্য দিয়ে আসলাম, দেশে ফিরে আসলাম। আমার এতগুলো টাকা, ইউকেতে আমার ডিগ্রি, আমার পড়াশোনা, এভরিথিং আই লেফট ইট। ওকে, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলি। আমি ফাইনালি আসার পর বেবিটাকে আমি অ্যাবর্ট করি। তারপরে আমি যখন বাচ্চাটা আমার যখন চলে যায়, তখন সে আমাকে বলে যে দেখো, আমার অনেক সমস্যা, এই সমস্যা, আমি থাকো, রিলেশনটা থাকুক, মানে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছিল। যে সংবাদ সম্মেলনে ডাক্তার ত্রিনা আরও অভিযোগ করেন, শাকিল আহমেদের কথায় ভ্রূণ নষ্ট করলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি। চিকিৎসক হিসেবে যেখানে তিনি চাকরি করতেন, শাকিল প্রভাব খাটিয়ে সেখান থেকে তাকে ছাঁটাই করান বলেও অভিযোগ করেন ওই নারী। আমার ভ্রূণ হত্যা, ডেফিনেটলি আমার বেবি নষ্ট করা এবং প্রতারণা। এবং তিনি আমাকে একবার বিয়ের আশ্বাসও দিয়েছেন এবং তিনি সেটা পরে অস্বীকার করেছেন। এবং সবচেয়ে বেশি যে ভয়াবহ যেটা, তিনি আমাকে চাকরিচ্যুত হতে এখন বাধ্য করেছেন। মামলার অভিযোগে বলা হয়, গত আগস্টে শাকিল আহমেদ তাকে বিয়ে করার কথা বলে গুলশানের একটি আবাসিক হোটেলে দেখা করেন। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে একই হোটেলে তারা দেখা করেন। এই যে তুমি 15-20 মিনিটের জন্য আসতা, 1 ঘন্টার জন্য আসতা, আমি যে এই ডিলাক্স রুম পর্যন্ত আমি নিয়ে রাখতাম, তাহলে আমি কি মানে আমি কি পাগল? মানে কিসের মধ্যে পড়ে আসছো? কোথায় পড়ে আসছো তুমি? ওটা ধরো 55তম আইটেম। 55তম আইটেম। তুমি একটা মানুষের লাইফটাকে এরকম ভয়াবহ পর্যায়ে ছেড়ে দিয়ে। সোমবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন আবেদন করেন সাংবাদিক ফারজানা রূপার স্বামী শাকিল আহমেদ। শুনানি শেষে তাকে 4 সপ্তাহের জামিন দেয় উচ্চ আদালত। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন বাদীর আইনজীবী। আমরা নির্যাতিতের পক্ষে আছি এবং আমরা আশা করছি আমরা এই আগাম জামিনের এগেইনস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমি মনে হয় ফার্স্ট ওম্যান যিনি তার এগেইনস্টে দাঁড়ানোর সাহস করতে পেরেছি। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান, আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই, যে আমি এখন আদালতের দ্বারস্থ হয়েছি। গত 4 নভেম্বর রাতে ওই নারী চিকিৎসক বাদী হয়ে গুলশান থানায় শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের রেট 30% বাড়াতে সকল বিজ্ঞাপনদাতা ও বহুজাতিক কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকো। সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে তারা এই আহ্বান জানায়। কিছু প্রতিষ্ঠান বিজ্ঞাপন রেট কমানোর যে ঘোষণা দিয়েছে তা থেকে সরে আসারও আহ্বান জানান অ্যাডকো নেতারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের রেট বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় অ্যাডকোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায়। সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহসভাপতি, কার্যনির্বাহী কমিটির পরিচালক, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী জানান, বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞাপনের রেট কমানোর কোনো সুযোগ নেই, বরং ন্যূনতম 30% বাড়ানোর আহ্বান জানানো হয় বিজ্ঞাপনদাতাদের প্রতি। আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারবো না যদি এই ধরনের কোনো চেষ্টা করা হয় যে বিজ্ঞাপনের রেট কমিয়ে দেওয়া। আমরা শুনেছি যে বলা হচ্ছে যে 20 to 30% রেট কমানো, সেখানে কোনোভাবেই আমাদের এই টেলিভিশনকে সচল রাখা সম্ভব না যদি এই ধরনের কোনো একটা আঘাত আমাদের উপরে আসে। তো আজকে আমাদের মিটিং থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যারা বিজ্ঞাপনদাতা এবং এর সাথে বহুজাতিক কোম্পানিও আছেন, ন্যূনতম আমরা চাই যে 30% আমাদের বিজ্ঞাপনের হার বাড়িয়ে দেওয়ার জন্য। কাউকে প্রতিপক্ষ করে নয়, বরং সবার ঐক্যমতের ভিত্তিতে দাবি আদায় করতে চায় অ্যাডকো। পরিচালনা পর্ষদের মতে বিজ্ঞাপন রেট কমলে তার প্রভাব এসে পড়বে টেলিভিশন শিল্পীর উপর। এখানে কোনো পক্ষাপক্ষী কোনো ব্যাপার নেই, কেউ কারো প্রতিপক্ষ না, আমরা সকলে একসাথে আছি এবং আমরা আশা করি যারা বিজ্ঞাপনদাতা তারাও আমাদের পক্ষে। দেয়ার আর নো সাইডস, উই আর অল ইন ইট টুগেদার। কাজে আমরা আশা করি যে সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের দাবিটি মেনে নেবেন। এই সংকট সৃষ্টি না করে আবার নতুন করে আমরা যেন একে অন্যের সহযোগিতা করতে পারি সে ব্যবস্থা করব। এর আগে টেলিভিশন নাটক নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের পক্ষ থেকে অ্যাডকোর নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 1977 সালে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের প্রহসনের ফাঁসি দেওয়ার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে গুম ও খুনের শিকার সেনা এবং বিমান বাহিনীর পরিবারের সদস্যরা তার কাছে এ দাবি জানালে তিনি একথা জানান। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তার মন্ত্রণালয়ে 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দেড় বছরেরও বেশি সময় পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত বছরের মার্চে করোনাকে মহামারী ঘোষণা করার পরই ভারত, চীন সহ 30টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। তবে এখন থেকে 2 ডোজ টিকা গ্রহীতারা দেশটিতে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য সাম্প্রতিক সময়ের কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকে এয়ারলাইন্সগুলোতে রেকর্ড সংখ্যক বুকিং আবেদন জমা পড়ে। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ সফরে টি-20 সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনেছে তারা। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বদলে নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। এছাড়া বিশ্বকাপ দলের বাকি সবাই থাকছেন বাংলাদেশ সফরে টি-20 দলে। আগামী 19, 20 ও 22 নভেম্বর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এরপর টাইগারদের বিপক্ষে 2টি টেস্ট খেলবে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে কাভার্ড ভ্যান, ট্রাক মালিক শ্রমিকদের ধর্মঘট স্থগিত। নতুন ভাড়ায় চলছে না বাস, আদায় করা হচ্ছে ইচ্ছা মাফিক। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির 2 দিনের কর্মসূচি। অবৈধ কার্যকলাপে শীর্ষ নেতৃত্বের সাজা হয় ভবিষ্যতে, বিএনপির অস্তিত্ব নিয়ে সংশয় প্রধানমন্ত্রীর। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে ডাক্তার ত্রিনার মামলা 71 টিভির বার্তা প্রধান শাকিলের 4 সপ্তাহের আগাম জামিন। এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের রেট 30% বাড়াতে বিজ্ঞাপনদাতা ও বহুজাতিক কোম্পানির প্রতি অ্যাডকোর আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।